বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চায়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে প্রতিদিন ভারতকে দায়ী করা এবং সুসম্পর্ক বজায় রাখবে এই প্রত্যাশা দুটি একসঙ্গে চলতে পারে না। ভারত বাংলাদেশ সম্পর্ক এখন কোন পথে? এগুলো এইভাবে বেশ কিছুদিন চলবে। আপনি যদি ভারতের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াগুলো ওদের নিউজ বা বিভিন্ন ধরনের প্রতিবেদনধর্মী যে অনুষ্ঠানগুলো বা নিউজগুলো পড়েন, দেখবেন যে ওখানে আমি মিস ইনফরমেশন বলবো না, ব্যাপক মিথ্যাচার চলছে। ওখানে ব্যাপক সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই মিথ্যা কথা বলা হচ্ছে। তো মাঝখানে কিন্তু আমরা একটু ভিন্ন সুর দেখেছি কিছু কিছু ছোট ছোট স্টেট থেকে। একটু কেউ কেউ দাবি তুলছেন, শেখ হাসিনাকে তার আপদ বলে উল্লেখ করছেন আর কি, যে এই আপদ এই দেশে রাখা দরকার কি, পাঠিয়ে দাও। কলকাতা কেন্দ্রিক যারা চিকিৎসা নিয়ে ব্যবসা করেন, চিকিৎসা সেবা নিয়ে, হোটেল ব্যবসা, পর্যটনের নিয়ে যারা কেন্দ্রিক ব্যবসা করেন, তাদের যে ব্যবসার মন্দাটা বাংলাদেশি লোকজন ওখানে না যাওয়ার কারণে তারাও কিন্তু কণ্ঠ তুলছেন আস্তে আস্তে। এবং আমার ধারণা যত দিন যাবে এই আওয়াজটা আস্তে আস্তে বড় হবে। এবং ইন্ডিয়াতে কিন্তু বুদ্ধিজীবী মহলে একটা কথা গত মাসখানেক যাবৎ আসছে, যে প্রতিবেশীদের সাথে কারোরই সাথে এখন ভারতের সুসম্পর্ক নাই। এই ব্যর্থতা কি ভারতের ইন্টেলিজেন্সের নাকি ভারতের এই সরকারটার? এটাকে সার্বিকভাবে ভারতের ব্যর্থতা নাকি শুধুমাত্র এই সরকারের ব্যর্থতা? এটা নিয়ে একটা ডিবেট শুরু হয়েছে। এবং এই সমস্ত ডিবেট থেকে যেটা আলটিমেটলি আসতে পারে ভারতে একটা সুধীজনদের মধ্যে, যে আমরা হয়তো একটা ভুল জায়গায় আছি। এবং এই কথা কয়েকজন বলেছেন অলরেডি। এবং অ্যাটলিস্ট বাংলাদেশের সাথে ভারতের যে এখনকার সম্পর্কটা, এটা একটা ব্যক্তিকেন্দ্রিক বা একটা দলকেন্দ্রিক একটা সম্পর্ক হয়ে গেছে, এরকম মন্তব্য দুই একজন করেছেন। যে এটা শেখ হাসিনা কেন্দ্রিক বা আওয়ামী লীগ কেন্দ্রিক হয়ে গেছে, এটা বাংলাদেশ কেন্দ্রিক হয় নাই। তো এখানে খুব দ্রুত যে ভারত অবস্থান পাল্টাবে বিষয়টা কিন্তু এরকম না। ওরা খুব দ্রুত এই ধরনের অবস্থান পরিবর্তন করে না। বাট এটা চলতে থাকবে। এবং এটা দিয়ে যে বাংলাদেশে খুব বড় ধরনের অসুবিধা হবে বিষয়টা কিন্তু এরকম না। এবং এর মধ্যে কিন্তু দুই দেশের মধ্যে বাণিজ্যিক কিছু সম্পর্ক চলতে থাকবে, কোনো জায়গায় কমবে, কোনো জায়গায় বাড়বে, বিভিন্ন ধরনের টানাপোড়েন চলবে। বাট এটা চলতে থাকবে বেশ কিছুদিন। সম্প্রতি প্রধান উপদেষ্টা যেমনটি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই চার্টার তৈরি করা হবে। কিন্তু আমরা গণঅভ্যুত্থানের পরের বাস্তবতা যদি তুলে ধরি, রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে সংবিধান বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সবশেষ জুলাই প্রোক্লামেশন, কোন ইস্যুতেই আসলে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি। আমরা ঐক্যমত্য তখনই হয় যখন আমরা সামনে খুব বড় বিপদ দেখি। এছাড়া আমরা বাংলাদেশের আমরা একমত হতে পারি না অনেক ক্ষেত্রেই। এবং যখনই ক্ষমতার প্রশ্ন আসে, যে আলটিমেটলি সত্যিকার অর্থে যেটা হবে সামনে একটা নির্বাচন, এবং নির্বাচনে কোনো একটা দল বা একাধিক দল একসাথে যদি কোনো রকমের জোট করে তারা ক্ষমতায় আসবে, তো শেষের কথা হচ্ছে একটা এদের মধ্যে কেউ ক্ষমতায় যাবে। ওই চিন্তাটা যখন মাথায় আসে তখন তার ঐক্যটা থাকে না। এবং এই সমস্যাটা আমরা খুব প্রকট দেখতে পাচ্ছি। এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে যারা আগামী সরকারটা গঠন করতে যাচ্ছে এদের বেশি সবাই কিন্তু আওয়ামী লীগ বিরোধী এরা। কিন্তু আওয়ামী লীগ বিরোধী অবস্থানে থেকে তারা একমত, কিন্তু যখন নির্বাচনের প্রশ্নটা আসছে তখনই কিন্তু তাদের মধ্যে ঐকমত্যটা থাকছে না, তাদের মধ্যে ডিভিশন হচ্ছে। এই জায়গাটা একটা কাজ করতে হবে আমাদের এই সরকারের। কারণ আমরা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হয়ে গেলে, এই যে আমরা সবাই একজোট হয়ে একটা আন্দোলন করলাম, একটা খারাপ সরকার কেন বিদায় করলাম, এখানে হাজার কোটি মানুষের আবেগ এখানে ছিল। এই আবেগটাকে জিয়ে রাখা, এবং এই আবেগটাকে জিয়ে রাখতে পারলে হয়তো আমরা অনেক দিন একমত থাকতে পারবো যে একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়াটাই বড় কথা না, এই বাংলাদেশটাকে স্থিতিশীল বাংলাদেশ তৈরি করতে হবে। আমরা যেভাবেই দেখি না কেন বিষয়টা, নির্বাচন আমরা কেন চাই, যে জনগণের একটা সরকার ক্ষমতায় আসুক, তারা জনগণের যে স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলো সেগুলো বাস্তবায়ন করবে। কিন্তু এখন যে অবস্থায় যাচ্ছে, এই অবস্থায় একটা নির্বাচন হলে ঐকমত্য, নির্বাচনের আগেই তো বোঝা যাচ্ছে এখন অনেক জায়গায় ফাটল ধরছে আমাদের ঐক্যে, নির্বাচনের পরে কিন্তু অবস্থা আরও খারাপ হবে।